সেই সমস্ত ইডি অফিসারকে দোষী সাব্যস্ত করা হবে না কেন? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন? নাকি পুরোটাই প্লেইন টু গ্যালারি? আমিও যাব ভাই আইপ্যাকের অফিসে, মমতাও আসবে। ওই সময় মুখ্যমন্ত্রী যখন ছিলেন সেই সময় সিসিটিভি কোথায়? ক্যামেরাতে তো রেকর্ড করার কথা ছিল। অর্থাৎ এন্টার যে মানে হচ্ছে, রেডের তো পুরোটা তোমার ক্যামেরাবন্দি করা উচিত ছিল। পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল মিলে যেটা চালাচ্ছে, একটা কার্যত স্বৈরাচারী অরাজক রাজনৈতিক পরিস্থিতি চালাচ্ছে। একদম তার জন্য সমানভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ দায়ী নয়। ইডির এই অপদার্থতার, এই ব্যর্থতার জন্য আগামী দিনে কেউ ইডিকে মানবে না। ইডির দম হয়নি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু করার। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি শুধুমাত্র পরাজিত হবে দুটো ইস্যুকে সামনে রেখে। তুমি যদি আমার দুজনকে গ্রেপ্তার করো, সঙ্গে সঙ্গে আমার পুলিশ আরও তোমার দুজনকে গ্রেপ্তার করবে। তুমি আমার আইপ্যাক অফিসের দখল নিয়েছো, তো আমি তোমার বিজেপি অফিস দখল নিব করে। ইডি যে এখন হাইকোর্টে গেছে, সেটা হলো পাসিং দ্য বল। ইডি যে এর আগে যে গ্রেপ্তারগুলো করেছিল, হাইকোর্টে গিয়ে গ্রেপ্তার করেছে, তার মানে সেটিং তত্ত্বটা যদি তারা ভাঙার জন্য এই অভিযান করেন, তাহলে বলবো যে সেটিং তত্ত্বটা আরও বেশি প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ সাধারণ মানুষ হলে ইডি তাকে গ্রেপ্তার করে হয়তো এতক্ষণ জেলে পাঠিয়ে দিত, আর যখন প্রভাবশালী মানুষ তখন কিন্তু ইডি মিউ মিউ করে। শুরু হচ্ছে খাদ্য মেলা চেটেপুটে সিজন 10। দেশ বিদেশের নানান খাবারের সম্ভার নিয়ে এই মেলা চলবে 8 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ারে। সময় দুপুর 12টা থেকে। দেখো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অভিযান গতকাল 10 জায়গায় কলকাতা আশপাশে হয়েছিল। তার মধ্যে আইপ্যাকের অফিস, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যেটা হয়েছে, ইডি যে প্রেস রিলিজ করেছে তাতে পরিষ্কার তারা বলছেন যে কয়লা কেলেঙ্কারি তদন্তের অংশ হিসাবে তারা এই অভিযান করেছিলেন এবং দাবি করছেন যে হাওলার মাধ্যমে এই আইপ্যাকের কাছে বিপুল টাকা, সেই কারণেই তদন্ত। এইরকম পরিস্থিতিতে রাজ্যের শপথ নেওয়া, সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী, তিনি ইডি তদন্ত চলাকালীন ফাইল বের করে নিয়ে চলে আসছেন, সঙ্গে পুলিশ আধিকারিকরা থাকছেন, এমনকি চিফ সেক্রেটারি পর্যন্ত তার সাথে। এটা নজিরবিহীন। স্বাধীনোত্তর ভারতবর্ষের এরকম ঘটনা অতীতে কখনোই ঘটেনি এবং এটা কোনো ব্যাখ্যা একজন বিশ্লেষক হিসাবে এর আইনের ব্যাখ্যা আমার কাছে নেই, এর রাজনৈতিক ব্যাখ্যা আমার কাছে নেই, প্রশাসনিক ব্যাখ্যা আমার কাছে নেই। শুধু একটাই বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তিনি কিন্তু বজায় রাখলেন। তিনি রাজীব কুমারের সময় যে অবস্থান নিয়েছিলেন, সিবিআই আধিকারিকদেরকে মানে কার্যত বাধা দিয়ে যেভাবে রাজীব কুমারের ইয়েটাকে আটকে দিয়েছিলেন, অ্যারেস্টটাকে আটকে দিয়েছিলেন, এবং তার পরবর্তী পর্যায়ে যখন সুব্রত মুখার্জির সমেত একাধিক মন্ত্রী ইডি জেলে পাঠিয়েছিল, সেই সময় ইডি অফিসে 5 ঘন্টা ধর্ণা দেওয়া থেকে শুরু করে গতকালের মানে ফাইল তুলে নিয়ে আসা, এই সমস্ত কিছু যদি দেখা যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধারায় শাসন করেন, যেভাবে বিরোধী ভূমিকা পালন করেন, সেইটা কিন্তু তিনি বজায় রাখলেন, জয়ী হলেন এবং ইডি পরাজিত হলো। নয়, ইডির এই অপদার্থতার, এই ব্যর্থতার জন্য আগামী দিনে কেউ সিবিআইকে মানবে না। বা মানুষের মধ্যে এই প্রশ্নটা আসবে যে ভাই, শক্তিধর মানুষ হলে, চিফ মিনিস্টারের মতন লোক হলে তারা আইন নিজের হাতে নিয়ে নিতে পারে, তদন্তকারী সংস্থা তাদেরকে কিছু অর্থাৎ সাধারণ মানুষ হলে ইডি তাকে গ্রেপ্তার করে হয়তো এতক্ষণ জেলে পাঠিয়ে দিত, আর যখন প্রভাবশালী মানুষ তখন কিন্তু ইডি। তাহলে যে প্রশ্নটা আসবে, আইন ভারতবর্ষে কিন্তু সবার জন্য সমান নয়। তদন্ত চলাকালীন ইডি বা সিবিআইয়ের কাজকর্ম বা এমনকি রাজ্য পুলিশের কাজকর্মে অসহযোগিতা যদি কেউ করে, কেউ যদি মানে সরকারি কাজে বাধা দেয়, তাহলে সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট পর্যন্ত করতে আমরা দেখি প্রতিনিয়ত সাধারণ মানুষের ক্ষেত্রে। কিন্তু ভিআইপিদের ক্ষেত্রে আরেক রকম আইন। আমাদের দেশে দুর্ভাগা দেশ, এখানে শাসকের জন্য আইন একরকম আর সাধারণ মানুষের জন্য। গতকাল যে মানে ইডির সাথে যে অসহযোগিতা করা হয়েছে, যেভাবে ইডি
তদন্ত চলাকালীন ফাইল তুলে আনা হয়েছে, যেটা স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন। তারপরে কি ইডির দম হয়নি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? কিন্তু এটাই যদি কোনো একটা সাধারণ মানুষ হতো, তোমার আমার মতন সাংবাদিক মানে বা অধ্যাপক হতো, আমি ড্যাম শিওর ইডি আমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শুধু নিত তা না, এতক্ষণে জেলে পুষতে হতো। কিন্তু হাইকোর্টে তো গেছে ইডি, তাহলে কি মানে মুখ্যমন্ত্রী গ্রেফতারির জন্য কি হাইকোর্টে গেছে দেখো, নাকি হাইকোর্টটার জাস্ট একটা নাটকীয় মোড়? একেবারে মানে ফেস সেভিং করবার জন্য হাইকোর্টে গেছে। হাইকোর্টে গেলেই আমরা জানি যে কিচ্ছু হবে না। হাইকোর্ট আমরা বলতে পারবো আদালতে গেছি, কিন্তু ইডির হাতে যে পাওয়ার আছে, তুমি আমায় বলো যে একের পর এক যারা অ্যারেস্ট হয়েছিল পশ্চিমবাংলায় বা বাইরের রাজ্যে হয়েছে, তাদের জন্য ইডিকে ইডি যে এর আগে যে গ্রেপ্তারগুলো করেছিল হাইকোর্টে গিয়ে, তারা তো অধিকাংশ ক্ষেত্রে গ্রেপ্তারের পরে বলেছে যে তদন্তে সহযোগিতা করেনি, তদন্তে বাধা দিয়েছে, তাই সেই কারণে ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। করে ইডি যে এখন হাইকোর্টে গেছে সেটা হলো একেবারে পরিষ্কার তারা রাজনৈতিকভাবে গাঁটছাড়া করে আছেন, প্রশাসনিকভাবে ব্যর্থতা তাদের মধ্যে আছে, সেই কারণে পাসিং দ্য বল করবার জন্য কিন্তু হাইকোর্টে গেছে। দেখো, অমিত শাহ আসার পরে এই প্রশ্নটা বারবার উঠেছিল, অমিত শাহর সামনে এনেছিল যে দেখুন এই রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, নারদা সারদার থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে 100 দিনের কাজের দুর্নীতি, আপনারাই বলেন, কয়লা দুর্নীতি, গরু দুর্নীতি, আপনারাই বলেন। কিন্তু দুর্নীতিতে শীর্ষ নেতৃত্ব কিভাবে যুক্ত আছে মানে ইঙ্গিত বিচারকদের থেকে পাই, কিন্তু তদন্ত করে তাদের শাস্তি কেন দিতে পারেননি আপনারা? এই প্রশ্নের উত্তর ছিল না। এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর পশ্চিমবাংলায় পাহাড় প্রমাণ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সিগুলো তৃণমূল নেতাদেরকে সেইভাবে ধরতে না পারার জন্য 2026 নির্বাচনে বিজেপিকে পায়চিত্ত করতে হবে। এই পায়চিত্ত করতে হবে, সেখান থেকে বেরোনোর জন্য অমিত শাহ, নরেন্দ্র মোদীরা যদি দিল্লির থেকে ইডিকে আরও তৎপর করেন, মানে সেটিং তত্ত্বটা যদি তারা ভাঙার জন্য এই অভিযান করেন, তাহলে বলবো যে সেটিং তত্ত্বটা আরও বেশি, অর্থাৎ অমিত শাহ সামনে যে সেটিং তত্ত্ব ছিল বিজেপির 26 নির্বাচনে জয়ের জন্য, এই সেটিং তত্ত্ব ভাঙা দরকার ছিল। সেই ভাঙার কৌশল হিসাবে প্রতীক জৈনের বাড়ি বা মানে তার অফিস আইপ্যাকে যদি মানে ইডি যায় এবং মুখ্যমন্ত্রীর ওই ধরনের অবস্থানের পরেও ইডি কোনো ব্যবস্থা নেয়নি, বরঞ্চ তদন্ত চলাকালীন ফাইল নিয়ে চলে গেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে আপনি অ্যালাউ করলেন কেন? মুখ্যমন্ত্রী আর সাধারণ মানুষের মধ্যে আইনের তফাৎ থাকবে কেন? ইডির ভূমিকা কী ছিল? ইডি অতীতের যে অভিজ্ঞতা, বিশেষ করে সন্দেশখালীকে যেভাবে তৃণমূল নেতারা শাহজাহানের বাহিনী পিটিয়ে দিয়েছিল, ফিরে আসতে হয়েছিল পালিয়ে, তাহলে সেই অভিজ্ঞতার সঙ্গে নিয়ে আপনারা আসেননি কেন? কেন অভিযান করতে এসেছেন অথচ রাজীব কুমারকে যেভাবে মানে অ্যারেস্ট থেকে আটকানো হয়েছিল, বা রাজীব কুমারের প্রশ্নে যে সিবিআইয়ের দুরবস্থা হয়েছিল, সেখানে সেই অভিজ্ঞতাকে আপনারা কাজে লাগিয়ে কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারেননি? কি কারণে তদন্ত চলাকালীন তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন ঢুকে গেল এবং আপনাদের চোখের সামনে চমকে হোক ধমকে হোক কি হয়েছে আমরা জানি না, 4 ঘন্টা ভেতরে ছিলেন, তাহলে আপনারা কি করলেন? তাহলে বুঝতে হবে যে হয় আপনাদের সাথে মুখ্যমন্ত্রীর সম্পর্ক আছে, রাজ্য সরকারের সম্পর্ক আছে, আপনারা কেবলমাত্র প্লেইং টু গ্যালারি করবার চেষ্টা করেছেন, সেটিং তত্ত্ব জনগণের মধ্যে ভাঙার চেষ্টা করেছেন। দেখো ইডি কত তৎপর, কেন্দ্রীয় সরকার কত তৎপর, আমাদের সাথে তৃণমূলের কোনো সখ্যতা নেই। কিন্তু আমি বলছি গতকালের ঘটনা আরও বেশি করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে আরও পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে যে সেটিং আছে, সেই সেটিংটাই কিন্তু আরও বড় করে প্রতিষ্ঠা পেল। যদি এর মধ্যে অল্প সময়ের মধ্যে এই ইডির মানে যে ঘটনা মানে যে তদন্ত চলছে কয়লা তদন্ত, তাতে যদি কোনো শীর্ষ নেতৃত্ব না অ্যারেস্ট হয়, যদি মানে তারা যে কালকে প্রেস রিলিজ করে দাবি করেছেন মানি টেলারিংয়ের আইপ্যাকের অফিসে, সেইটা যদি তারা উদ্ঘাটিত করতে ইমিডিয়েটলি না পারে, তাহলে মনীষা তোমায় আমি বলছি 2026 বিধানসভা নির্বাচনে
বিজেপি শুধুমাত্র পরাজিত হবে দুটো ইস্যুকে। একটা হলো সেটিং তত্ত্ব, মানুষের মধ্যে দৃঢ়ভাবে মানে গেঁথে যাবে যে মুখ্যমন্ত্রীকে মানে ইডি অ্যালাউ করলো কি কারণে, তাহলে কি ইডি অর্থাৎ কেন্দ্রীয় স্তরের এজেন্সি এবং মুখ্যমন্ত্রীর আলাদা কোনো সম্পর্ক, এই সেটিংটা আরও বেশি প্রতিষ্ঠা পাবে। এন্টার নাটকটা কেবলমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে এবং সেই সেটিং তত্ত্ব আরও বেশি জেকে বসবে, এটা একটা বিষয়। আর এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল যে ভাবাবেগ তৈরি করছে, অর্থাৎ বৃদ্ধ বয়স্ক মানুষ, নানা ধরনের রোগে আক্রান্ত মানুষকে যেভাবে শুনানির জন্য ডাকা হচ্ছে এবং প্রতিনিয়ত সেটা খবরের কাগজে বড় বড় করে ছবি তুলছে সংবাদ মাধ্যম, মানুষের দুরবস্থা এসআইআরে তুলে ধরছে, তাতে মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। এতে মতুয়ারা যেমন বাদ পড়ার প্রশ্নটা আছে, এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত যে হয়রানি হচ্ছে বা হয়রানি যেটাকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে রাজনৈতিকভাবে, ইমোশনালি মানুষকে চার্জ করছে, এই দুটো কিন্তু মানে ইস্যু বিজেপির ভয়ঙ্কর রাজনীতির জায়গায় পৌঁছে যাচ্ছে। একটা বলা যায় যে কোণের মধ্যে পৌঁছে, এমন একটা অন্ধকার কোণের মধ্যে পৌঁছে যাচ্ছে। সেটিং তত্ত্ব আরও দৃঢ় হবে যদি গতকালের মানে ইডির রেটের পরে, যদি আমি বলছি অল্প সময়ের মধ্যে ইডি প্রমাণ করতে না পারে বা গ্রেপ্তার না করতে পারে, তাহলে মমতা এবং মোদি সেটিং তত্ত্ব দৃঢ় আরও দৃঢ় হবে। এবং একই সাথে এসআইআরের যে আবেগে বিজেপি কয়েক মাইল দূরে পিছিয়ে পড়েছে, তৃণমূল পুরোপুরি প্রত্যেকটা অব্যবস্থাকে, অর্থাৎ এসআইআরের প্রথম থেকেই মানে ইলেকশন কমিশনের প্রত্যেকটা ব্যর্থতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এবং এই সুযোগটা তাহলে কেন দিল, অর্থাৎ ইসিআইকে সঠিকভাবে পরিকল্পনা না করিয়ে বা না করে কেন মানে এই নিবিড় ভোটার তালিকা সংশোধনে নামলো, যার ফলে প্রত্যেকটা অব্যবস্থা, সেটা বিএলওদের ট্রেনিংয়ের অভাব থেকে শুরু করে বৃদ্ধদেরকে জোর করে প্রায় আনা, এই সমস্ত মানুষের যে হয়রানি, এই হয়রানিটাকে রাজনৈতিকভাবে তৃণমূল যেভাবে ব্যবহার করছে, তাহলে কি বিজেপি বা কেন্দ্রীয় সরকার এই অব্যবস্থা সুযোগ করে দিল তৃণমূল কংগ্রেসকে, যার পূর্ণ সুযোগ অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে রাস্তার রাজনীতি করবার সুযোগ পাচ্ছে। ফলে এই দুটো ইস্যু আমি বলছি যে 26-এর নির্বাচনের আগে বিজেপির কাছে কিন্তু একটা কাটা হয়ে থাকবে। এবং এটা কিন্তু বিজেপির রাজ্য বা কেন্দ্রের নেতারা বোঝারই চেষ্টা করছে না যে ইডির কালকে যে ভূমিকা, সেটা মানুষের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে ইডি কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে ফাইল নিতে দিল, কেন প্রিপারেশন ছাড়া ইডি এই তদন্তে গেল, এবং সেন্ট্রাল ফোর্সের শক্তি তাহলে কি রাজ্য থেকেও মানে কম? রাজ্য পুলিশ আধিকারিক বা আইএস অফিসার, চিফ সেক্রেটারি সমেত যে অভিযানটা মমতা বন্দ্যোপাধ্যায় করে ইডির পুরো নিজেই স্বীকার করেছে ইডি প্রেস বিবৃতিতে যে ফাইলপত্র নিয়ে মমতা চলে এসছে, তাহলে যে সমস্ত ইডি অফিসাররা এই ব্যর্থ অভিযান করলেন, তাদের যে মানে স্ট্যান্ডার্ড রুল, তাদের অপারেশন রুল অনুসারে করলেন না, যাদের পরিকল্পনার গাফিলতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ সুযোগ নিয়ে সমস্ত ফাইলপত্র নিয়ে চলে আসলেন, তাহলে সেই আধিকারিকদের বিরুদ্ধে বিজেপি সরকার কি ব্যবস্থা নিল? অর্থাৎ যারা অভিযান কার্যত সঠিকভাবে যে ইডি অফিসাররা যুক্ত ছিলেন, যাদের উপস্থিতিতে তদন্ত চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে বেরিয়ে চলে আসলো, সেই সমস্ত ইডি অফিসারকে দোষী সাব্যস্ত করা হবে না কেন? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন? নাকি পুরোটাই প্লেইং টু গ্যালারি, আমিও যাব ভাই আইপ্যাকের অফিসে, মমতাও আসবে, উইন উইন সিচুয়েশন, এবং তারপরে সবটাই আদালতে তীব্র ভর্ৎসনা করে আদালত জানিয়ে দিলেন মানে হলফনামা জারি করতে হবে। এই যদি রায়, এই যদি চলতে থাকে, তাই মানুষের মধ্যে সেটিং তত্ত্ব বিজেপি এবং তৃণমূলের মধ্যে আরও দৃঢ় থেকে দৃঢ়তর হবে। একদম আঘাত করলে প্রত্যাঘাত হবে। অর্থাৎ তুমি আমাকে দুজন, মানে এটা কেমন হয়, যুদ্ধ যেমন হয়, বন্দি প্রত্যার্পণ হয়, অথবা মানে তোমার দুজন মারা গেল, মেরে তুমি আমার শিবিরে দুজন মেরেছো, আমি তোমার শিবিরে দুজন মারবো। পশ্চিমবাংলায় তো গণতন্ত্র, পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল মিলে যেটা চালাচ্ছে, একটা কার্যত স্বৈরাচারী
অরাজক রাজনৈতিক পরিস্থিতি চালাচ্ছে, একদম তার জন্য সমানভাবে নরেন্দ্র, তুমি এটা তোমার বিজেপির যারা সমর্থক তারা আমাকে মানে পছন্দ করতে না পারে, কিন্তু এই সত্যি কথাটা বলতে হবে, পশ্চিমবাংলার আজকে যে ললেসনেস, গভর্নেন্সের অভাব, প্রতিটি ক্ষেত্রে রাজ্যের যে অরাজক পরিস্থিতি, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি দায়ী, আমরা বুঝতে পারছি তিনি প্রশাসক হিসাবে, কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ কি কম দায়ী? একটা তদন্ত সঠিকভাবে আপনারা করে মাথা পর্যন্ত পৌঁছতে পারেননি, এটা আমার বক্তব্য না, এটা হাইকোর্টের বক্তব্য, হাইকোর্টে একাধিক বিচারপতির বক্তব্য। একটা তদন্তের কিনারা আপনারা করতে পারেননি, এই ব্যর্থতাটা নরেন্দ্র মোদী, অমিত শাহ নয়, রাজ্যে যে আজকে ললেসনেস, আজকে হুমকি পাল্টা হুমকি চলছে, শুধুমাত্র তুমি যদি আমার দুজনকে গ্রেপ্তার করো, সঙ্গে সঙ্গে আমার পুলিশ আরো তোমার দুজনকে গ্রেপ্তার করবে, তুমি আমার আইপ্যাক অফিসে দখল নিয়েছো, তো আমি তোমার দখল নিব। এই অরাজকতা পশ্চিমবাংলার মানুষকে দেখতে হচ্ছে মনীষা। পশ্চিমবাংলার মানুষের সাধারণ যে স্বার্থের কাজগুলো, শিল্প, কর্মসংস্থান, তোমার আমার পরিবারের ছেলেমেয়েরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, তোমার আমার ছেলেমেয়েরা বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে বাইরের রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে গিয়ে দেখো রাস্তাঘাট ঠিক মতন নেই, 7,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে এই সময়, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নেই, প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক নেই, মিড ডে মিলের টাকা বাড়ছে না, কেবলমাত্র খিচুড়ি খাইয়ে চালাতে হচ্ছে, দুরবস্থা স্কুলগুলোর, মানে ছাতা ধরে ক্লাস করতে হয়, এই ছবি বেরোচ্ছে। তারপরেও আমি তোমায় বলছি, এই ললেসনেস তা তৈরি করে রাখা হয়েছে দুটো রাজনৈতিক দলের স্বার্থে, একটা তৃণমূল, একটা বিজেপি। মানে পরিষ্কার এরা আমাদের নিয়ে নাটক দিনের পর দিন করে যাচ্ছে, দিনের পর দিন করে যাচ্ছে। কালকে ইডি যেভাবে রেড করলো, পরিষ্কার তৃণমূলের আইপ্যাক হলো তৃণমূলের সাথে সরাসরি যুক্ত একটা সংস্থা। সবাই জানে যে এই যখনই আমি রেড করব, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের অভিজ্ঞতা থেকে জানি যে এখানে চলে আসতে পারেন, আর তার মধ্যে যদি ওনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়, অর্থাৎ যেটাতে উনি ফেসে যেতে পারেন, তোমাকে তৃণমূল মানে অফিসে গিয়ে যখন তুমি করছো, মানে আইপ্যাক আর তৃণমূল এক কথা, আমরা সবাই জানি। এইবার এই তৃণমূল কংগ্রেসের অফিসে তুমি যখন তার ফাইলে প্রাণ ভ্রমরা হয়তো আছে, সেইটা তুমি যখন মানে আনতে যাচ্ছ বা তুমি তদন্ত করতে যাচ্ছ, তুমি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাওয়ার উচিত ছিল। তোমার উচিত ছিল যে যাতে করে একটা মাছিও ঢুকতে না পারে আমার তদন্তের সময়, তুমি সেই ব্যবস্থা নেওনি কেন? প্রয়োজনে ফার্স্ট এড ম্যাজিস্ট্রেটকে তুমি নিয়ে যেতে পারতে, ম্যাজিস্ট্রেটের সম্মুখে তুমি তদন্ত করতে পারতে। যে প্রশ্নটা উঠে, ওই সময় মুখ্যমন্ত্রী যখন ছিলেন, সেই সময় সিসিটিভি কোথায়? ক্যামেরাতে তো রেকর্ড করার কথা ছিল, অর্থাৎ এন্টার যে মানে হচ্ছে, রেড হচ্ছে, রেডের তো পুরোটা তোমার ক্যামেরা, এরকম একটা সম্ভাবনা তো আমরা ঘরে বসে বুঝতে পারি, যারা তদন্তকারী সংস্থা তারা প্রিকুয়েশন ছাড়াই, ক্যামেরায় রেকর্ডিং ছাড়াই মুখ্যমন্ত্রী কি করছিলেন সাধারণ মানুষকে আপনারা আজকে দেখিয়ে দিতে পারতেন যে আমরা দেখো যখন তদন্ত করছিলাম মুখ্যমন্ত্রী গিয়ে এই এই কথাগুলো বলেছেন, এই বলেছেন, এইভাবে ফাইল নিয়ে এসছেন। আজকে ক্যামেরাবন্দি যদি আপনারা করতেন, তাহলে সব মানুষের কাছে আসতো, জল আর দুধ পরিষ্কার হতো। আপনারা প্রিকুয়েশন যারা করেননি, আধিকারিকরা যারা গেছেন কেবলমাত্র প্লেইং টু গ্যালারি করতে, কেবলমাত্র দিল্লির বসেরদের সন্তুষ্ট করতে, আপনাদের বিরুদ্ধে কি দিল্লির সরকার কোনো মানে ব্যবস্থা নিয়েছে? এই যে একটা ব্যর্থ রেড করলেন আপনারা, আপনাদের থেকে আপনাদের কাস্টডিতে থাকা ফাইলপত্র নিয়ে চলে আসলো মুখ্যমন্ত্রী, আপনারা কি মানে এই মানে ইডির আধিকারিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা কেন্দ্র নিয়েছেন? নেয়নি, তার কারণ নিতে পারবে না, কারণ এটা পুরোটাই ছিল প্লেইং টু গ্যালারি। আবারও বলছি তোমাকে, পশ্চিমবাংলার বাঙালি যে দুর্নীতিগ্রস্ত, মানে যে আজকে দৈনন্দিন জীবনে আমাদের দুর্নীতি ঢুকে গেছে, এটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে তার প্রশাসনের মাধ্যমে করেছে, আর তার জন্য মানে রাজনীতির অঙ্ক করতে গিয়ে মমতা মানে আজকে পশ্চিমবাংলার এই দুর্নীতির জন্য একইভাবে ইকুয়ালি সমানভাবে দায়ী কিন্তু এই কেন্দ্রীয় সরকার, কারণ তারাও এই দুর্নীতিগুলো দমন করবার জন্য উপযুক্ত তদন্ত, শাস্তি কোনো ব্যবস্থা করতে পারেনি। হাতে ছিল একের পর এক এজেন্সি, এনআইএ ছিল, সিবিআই ছিল, ইডি ছিল, সেবি ছিল, একটার পর একটা এজেন্সি কার্যত কেবলমাত্র ড্রামা করে গেছে।